এই ইন্ডেমনিটি প্রত্যাহার করে প্রত্যেকটা অগ্নিসন্ত্রাসকারী এই খুনিদের বিচার করতে হবে এবং এই মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে ব্যান তুলে দিতে হবে, সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে। আগামী 7 মার্চ এবং 17 মার্চ, 26 মার্চ। গতকাল আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সভাপতিত্বে দলের শীর্ষ নেতাদের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একটি নির্ভরশীল সূত্র বলছে, বৈঠক থেকে নেওয়া হয়েছে 8টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে 8 নম্বর সিদ্ধান্তটি আওয়ামী লীগের টার্নিং পয়েন্ট। মোটামুটি খেলা ফাইনাল, আওয়ামী লীগ চমক দেখিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। অলরেডি বিএনপির এক নেতা হাবিবুর রহমান সাহেব প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছে মনে হয়, তিনি বলেছে আগামী নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন করা যাবে না। তার মানে এটা 100% ধরে নেন, আগামী নির্বাচনে 1000% শিওর বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ। দর্শক, আরেকটি নতুন নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, যার বিশেষ অংশ ইতিমধ্যেই আপনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশগুলো দেখে আসি। খালেদা জিয়া, তাদের এত নাম শুনেছেন আপনারা, তাদের আমলটা একটু দেখেন, কারণ না দেখা পর্যন্ত তো আপনারা বুঝবেন না। যেমন ইনুস সম্পর্কে যখন আমি কিছু বলতাম তখন কেউ বিশ্বাস করতে চাইতো না। 2018 সাল থেকে সে চক্রান্ত করে যাচ্ছে, 2007 সালে নিজে দল করার চেষ্টা করেছে, 2011 সাল থেকে তার চেষ্টাই ছিল কিভাবে আমাকে ক্ষমতাচ্যুত করবে বা হত্যা করবে। 24-এ এসে পেরেছে, সে 11 সাল থেকে যেটা চেষ্টা 24-এ এসে করতে পারলো। তারপর যখন বেঁচে আছি, ইনশাল্লাহ একদিন বাংলাদেশে আসবো, বাংলাদেশের মানুষের জন্য ঠিকই আবার আমরা উন্নত জীবন দিতে পারবো, এ বিশ্বাস আমার আছে। ভোট একটা হলো, ভোটাররা ভোট না দিলেও 59% ভোট পড়ে গেছে। 3.5 ঘন্টা পরে 14% ভোট, আর তারপরে 59%। কাজে কি হারে চুরি! আওয়ামী লীগ আমলের ইলেকশন 14, 18, 24 নিয়ে প্রশ্ন যারা তোলে তাদের কাছে আমার প্রশ্ন যে এই ইলেকশনটা কেমন হলো দেখলেন তো? ভোট কারচুপি কাকে বলে? আমাদেরকে বলা হতো দিনের ভোট রাতে, আর এখন আমরা কি দেখলাম? দিনের ভোট সন্ধ্যা, আগের দিনের সন্ধ্যা থেকে শুরু, এবং গুনতে গুনতে এত বেশি হয়ে গেল, আর এমন বেসামাল যে এখনো হ্যাঁ না ভোট সংশোধন করে যাচ্ছে আর প্রজ্ঞাপন দিয়ে যাচ্ছে। এর থেকেই তো প্রমাণ হয় যে কিভাবে কারচুপিটা হয়েছে। যদিও বিদেশিদের এনে দেখালো, লাইন করানো হলো এবং খুব ভালো ইলেকশন, তাহলে ভোটটা আসলো কোত্থেকে? অপরাধীদের ইন্ডেমনিটি দিয়েছে। এই ইন্ডেমনিটি প্রত্যাহার করে প্রত্যেকটা অগ্নিসন্ত্রাসকারী এই খুনিদের বিচার করতে হবে এবং এই মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে ব্যান তুলে দিতে হবে, সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে। আগামী 7 মার্চ এবং 17 মার্চ, 26 মার্চ। 7ই মার্চ জাতির পিতার সেই ঐতিহাসিক ভাষণ, যে ভাষণ ইউনেস্কো কর্তৃক, জাতিসংঘ কর্তৃক বিশ্ব প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে, যে ভাষণ সারা বিশ্বের 2500 বছরের যত ভাষণ জনগণকে উদ্বুদ্ধ করা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষণ 7ই মার্চের ভাষণ। 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিন, আমরা শিশু দিবস হিসেবে উদযাপন করি। সেই শিশু দিবস হিসেবেই এটাকে উদযাপন করতে হবে, সেই উদ্যোগটা নিতে হবে। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। 26শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, তারপরেই তাকে গ্রেপ্তার করে এবং পাকিস্তানে বন্দী করে নিয়ে যায়, রাষ্ট্রদ্রোহী মামলা দেয়, এমনকি ফাঁসির আদেশ দিয়েছিল। কিন্তু এর মধ্যে পাকিস্তানি আলাদা বাহিনী আমাদের মুক্তি বাহিনী এবং মিত্র বাহিনী, ভারতীয় বাহিনীর কাছে সারেন্ডার করে। কাজে জাতির পিতা মুক্তি পান, ফিরে আসেন দেশে। কাজে 26শে মার্চ আমরা যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করবো। যে যারা নির্যাতিতা, প্রত্যেকে ওই যে সেই যেইভাবে নির্যাতন করেছে তার একটা মামলা তার বিরুদ্ধে করতেই হবে। সবাই একটা মামলা দায়ের করবেন, মামলা যদি না নেয়, থানা যদি না নেয়, সেটাও একটা সংবাদ হবে। আর অনলাইনে আপনারা দিতে পারেন বা কোর্টে মামলা করতে পারেন অথবা রেজিস্ট্রি করে করতে পারেন, যেভাবে একটা মামলা করে কাগজটা হাতে রাখবেন। কারণ এই কারণে যে একটা হচ্ছে সেই অপরাধীদের শাস্তি দেওয়া, আর একটা হচ্ছে আল্লাহ একটা দিন দেবেই, আমরা যে সহযোগিতা করবো, সাহায্য দেবো, যাদের ঘর বাড়ি পুড়িয়েছে, যাদের এরকমভাবে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের প্রত্যেকে আমি বলবো যে সবাই একটা মামলা করে রাখেন। তাহলে যেটা দেখে আমরা সত্যিকার যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সহযোগিতা করতে পারি। কারণ মামলা না করলে আমরা বুঝবো কী করে যে এ তো যে কেউ এসে বলবে যে আমি ক্ষতিগ্রস্ত। এই যে প্রত্যেকে একটা মামলা করে রাখবেন, যেভাবে মামলা দিতে হবে দিয়ে আপনারা রেখে দেবেন। এখন যদি মামলা নাও চলে, ভবিষ্যতে কাজে লাগবে, সেটা আপনারা করবেন। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে সেই 91 সাল থেকে খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তারপরে আমি প্রায় 20 বছর 7 মাস আমি প্রধানমন্ত্রী ছিলাম। এত বছর পরে, 35 বছর পরে আমাদের পুরুষ প্রধানমন্ত্রী এসেছে। আমাদেরকে কেমন দেশ চালায়? একজন এসেছিল শান্তির কথা বলে সারা বিশ্বের কি সামাজিক ব্যবসার নামে, দারিদ্রকে নাকি ইউনুস বলেছিল মিউজিয়ামে পাঠাবে। আমি যেখানে দারিদ্রের হার 18% নামিয়ে এনেছিলাম, হত দরিদ্রের হার 5% নামিয়েছিলাম, ক্ষমতায় এসে তা এখন 30-40% আবার দারিদ্রের হার বাড়িয়ে দিয়েছে। 5 কোটি মানুষকে আমি নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত তুলে নিয়েছিলাম, ইউনুস সাহেব 6 কোটি মানুষকে দরিদ্রের সীমার নিচে নিয়ে গেছেন। এখন মিউজিয়ামে কে যাবে? তার ওই কথার উপলক্ষে তো ইউনুসকে মিউজিয়ামে পাঠাতে হবে মনে হচ্ছে। তার বিচার একদিন হবে, এবং বিশেষ করে নারী নির্যাতনের জন্য ওর বিচার হতে হবে। যে কত বড় ক্ষতি আমাদের নারী সমাজের জন্য করে গেল। আজকে সবচেয়ে দুঃখ লাগে যে ছাত্র ছাত্রী শিক্ষকদের অপমান করা, তাদের গায়ে হাত তোলা,
তাদেরকে মারা, নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনকে ধরে তার গালে জুতা মারা, তাকে অপমান করা, প্রধান বিচারপতি তাকে হাত করা পরিয়ে জেলে নেওয়া, ভালো সুযোগ সৃষ্টি করে গেছে। এখন যারাই যে পদে যাবেন তাদেরকে সতর্ক থাকতে হবে, কখন কার উপরে হাত করা পড়ে, কখন কোন প্রধান বিচারপতি হাত করা পড়লো, আর কখন কার কোন নির্বাচন কমিশন এখন যারা ভোট চুরির অপরাধে ওই রাতের ভোট সন্ধ্যা করায় তার গালেও যে জুতা পড়বে না, এই গ্যারান্টি কে দেবে? কে দেবে? সমাজে কোনো রেহাজ তমিজ নাই, আদব কায়দা নাই, কোনো মান্যগণ্য নাই, আইনের শাসন নাই, বিচার নাই, ন্যায় বিচার নাই, স্বেচ্ছাচারিতা চলছে সম্পূর্ণ। এভাবে একটা দেশ চলতে পারে না। আমার ইজ্জত বাঁচাতে বা জীবনটা বাঁচাতে একটা ব্যবস্থা নিয়েছে, কিন্তু আমি তো ফিরে আসবোই ইনশাল্লাহ। আমার মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পড়া করি না, আমি আসবো, সময় হলে আসবো। তবে তার আগে এতদিন তারেক জিয়া, খালেদা জিয়া, তাদের এত নাম শুনেছেন আপনারা, তাদের আমলটা একটু দেখেন। কারণ না দেখা পর্যন্ত তো আপনারা বুঝবেন না। যেমন ইনুস সম্পর্কে যখন আমি কিছু বলতাম তখন কেউ বিশ্বাস করতে চাইতো না। গতকাল আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সভাপতিত্বে দলের শীর্ষ নেতাদের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আপনি কি জানতে চান বৈঠকে কে কে উপস্থিত ছিলেন এবং কি কি আলোচনা হয়েছে? আপনি কি জানতে চান আওয়ামী লীগের বৈঠক থেকে গুরুত্বপূর্ণ কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তাহলে খানিকটা সময় আমাদের সঙ্গে কাটান। প্রায় 18 মাস ধরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে শেখ হাসিনার নিয়মিত বৈঠক হলেও গতকালের বৈঠকটি ছিল একেবারেই আলাদা। কেন আলাদা? আসছি সে কথায়। গতকালের বৈঠকটি হয়েছে ভার্চুয়ালি। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৈঠকে অংশগ্রহণ করেন ভারতে বসবাসকারী শীর্ষ নেতারা, যুক্ত হন অন্যান্য দেশ থেকে আরও অসংখ্য শীর্ষ নেতৃবৃন্দ, এবং বাংলাদেশ থেকে বৈঠকে অংশ নেন শীর্ষস্থানীয় কয়েক ডজন নেতৃবৃন্দ। বৈঠকটি চলে কয়েক ঘণ্টা ব্যাপী। খোলামেলা আলোচনা করা হয় বৈঠকে, নেওয়া হয় নেতৃবৃন্দের মতামত, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে ধারণা নেওয়া হয় স্থানীয় নেতৃবৃন্দের কাছ থেকে। সকলের মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। একটি নির্ভরশীল সূত্র বলছে বৈঠক থেকে নেওয়া হয়েছে 8টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে 8 নম্বর সিদ্ধান্তটি আওয়ামী লীগের টার্নিং পয়েন্ট। কেন টার্নিং পয়েন্ট? একটু অপেক্ষা করুন, আপনি নিজেই বুঝতে পারবেন। সিদ্ধান্ত 1, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে যারা বর্তমানে বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদের সকলকে মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। ফিরে আসার পর যদি কেউ গ্রেপ্তার হন সেটিকে আইনিভাবে মোকাবেলা করার প্রস্তুতি নেওয়ারও সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্ত 2, দেশের 8 বিভাগের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল কমিটির প্রতিটি অফিস খুলে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে, এবং সেটি মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে। সিদ্ধান্ত 3, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত মামলাগুলো আইনিভাবে মোকাবেলা করার জন্য চৌকস, অভিজ্ঞ এবং সিনিয়র আইনজীবীদের সমন্বয়ে একটি টিম গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত 4, সাংগঠনিক তৎপরতা বাড়াতে কারাগারে বন্দী নেতাদের মধ্য থেকে প্রথম সারির অন্তত কয়েক ডজন নেতাকে মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে জামিনে মুক্ত করা এবং পর্যায়ক্রমে সকল নেতাকর্মীদেরকে বন্দী জীবন থেকে আইনের মাধ্যমে জামিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উক্ত বৈঠক থেকে। সিদ্ধান্ত 5, বাংলাদেশে সর্বত্র 7ই মার্চ পালন করা, 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিন পালন করা এবং 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক থেকে। সিদ্ধান্ত 6, জেলা পর্যায়ের সকল নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে উক্ত বৈঠক থেকে। সিদ্ধান্ত 7, আপাতত ঢাকায় সাংগঠনিক তৎপরতা জোরদার করতে বাংলাদেশে থাকা 3 জন নেতাকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সঙ্গত কারণেই তাদের নাম উল্লেখ করতে চাননি সূত্রটি। এখন প্রশ্ন হচ্ছে, সকল সিদ্ধান্তই কেন মার্চকে কেন্দ্র করে নেওয়া হয়েছে? 3টি কারণে। কারণ 1, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী বানাতে 10টি শর্ত দিয়েছিল ভারত। তাদের মধ্যে 1 নম্বর শর্ত ছিল শেখ হাসিনার মিথ্যা মামলা প্রত্যাহার করা, অবৈধ কোর্ট বাতিল করা এবং অবৈধ কোর্টের রায় বাতিল করা। দ্বিতীয় শর্ত ছিল আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। এরকম আরও 8টি শর্ত মেনেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। কারণ 2, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর সকল প্রক্রিয়ায় ভারতের সাথে একমত পোষণ করেছিল আমেরিকা। তাই উক্ত শর্তগুলোর খোঁজ খবর নিতে আগামী 3 মার্চ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর, যিনি গত সপ্তাহে শেখ হাসিনার সঙ্গেও ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন। কারণ 3, 12 মার্চ সংসদের প্রথম অধিবেশন শুরু, এবং সেখানে কি সিদ্ধান্ত নেন তারেক রহমান এবং জামায়াতের ভূমিকাই বা কী, সেটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে আওয়ামী লীগ। অন্যদিকে তারেক সরকারের পররাষ্ট্রমন্ত্রী
ডক্টর খলিলুর রহমান ভারতের বিশেষ আমন্ত্রণে আজ তিনি দিল্লি যাচ্ছেন। সূত্র বলছে, শেখ হাসিনা কিংবা ভারত মার্চের মধ্যেই তারেক রহমানকে সকল শর্ত পূরণ করতে নোটিশ প্রদান করবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের মাধ্যমে, এবং শর্তগুলোর আপডেট জানতে চাওয়া হবে খলিলের কাছে। সিদ্ধান্ত 8 নম্বর সিদ্ধান্তটি হচ্ছে আওয়ামী লীগের বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবং এটি হচ্ছে আওয়ামী লীগের টার্নিং পয়েন্ট। 7ই মার্চ কিংবা 17 মার্চ কিংবা 26 মার্চ পালন করতে আওয়ামী লীগকে যদি বাধা প্রদান করা হয়, তাহলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক থেকে। আর যদি বাধা প্রদান না করে, তাহলে এখান থেকেই শুরু হবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম। কাজেই এটি আওয়ামী লীগের জন্য টার্নিং পয়েন্ট। গতকাল শনিবার যমুনা থেকে বিদায় নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বিদায়ের আগে তারেক রহমানের কাছ থেকে একটি প্রতিনিধি দল, খুব হাই প্রোফাইল একটি প্রতিনিধি দল তার সাথে দেখা করেছে। সেই প্রতিনিধি দলে ছিলেন তারেক রহমানের মুখ্য সচিব, তারেক রহমানের সামরিক সচিব এবং তারেক রহমানের বিশেষ সহকারী। কি কথা হয়েছে তাদের? এছাড়াও আপনারা জানেন যে গতকাল বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফয়জুল কবির খান তিনি তার সরকারি বাসভবন ছেড়ে একটি ভাড়ার বাড়িতে গিয়েছেন। পরশুদিন শুক্রবার এই উপলক্ষে তিনি তার সরকারি বাসভবনে একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন। সেই ইফতার পার্টিতে একটি চমৎকার মুনাজাত করা হয়েছে। সেই মুনাজাতের কথাটা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। পত্রিকায় অলরেডি খবর বেরিয়েছে যে উপদেষ্টারা সরকারি বাসভবন ছাড়তে গড়িমসি করছেন। আসিফ নজরুল তো বলেই দিয়েছেন যে এই বাড়িটার জন্য তার অনেক মায়া জন্মেছে, তিনি সেখানে ছাগল পর্যন্ত পালন করেছেন। আবার তার একটি ছাগল দাবি নাসিররা রাতের আধারে চুরি করে জবাই করে খেয়েছে। এরকম নানামুখী ঘটনা, এবং মিডিয়া যেটা দেখছি যে উপদেষ্টারা এখন পাবলিকদের এড়িয়ে চলছেন। তারাও এই পাবলিকদের যে প্রেশার, মবের ভয়ে আছেন। এর মধ্যেই এই ফাজুল কবির খান তিনি ভাড়া বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এবং এই উপলক্ষে তিনি একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন। সেখানে সাবেক উপদেষ্টারা এসেছিলেন, সেখানে ডক্টর ইউনূসের প্রেস সচিব ডাস্টবিন শফিক ছিলেন, সেখানে দুদকের চেয়ারম্যান ডক্টর মোমেন ছিলেন। সেখানে একটা ভালোই মিলন মেলা হয়েছে। তো সেইখানে ফয়জুল কবির খান একটি মোনাজাতের আয়োজন করেছেন। সেই মোনাজাতটা শোনার পর থেকে আমি মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার না করা পর্যন্ত আসলে আমি স্বস্তি বোধ করছিলাম না। সেই মোনাজাতে প্রায় 10টা পয়েন্ট তারা আল্লাহর কাছে উপস্থাপন করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন। এটা দোষের কিছু না, রমজান পবিত্র মাস, এখানে হাত তুলে আল্লাহর কাছে চাওয়াই যায়। তো তাদের 4-5টা পয়েন্ট আমি পেয়েছি। তো প্রথম একটু বলি, হে আল্লাহ, তুমি বর্তমানে জামাত এবং বিএনপির মধ্যে যে দূরত্ব রচিত হয়েছে, সেই দূরত্ব তুমি ঘুচায় দাও। এই দুইটি দল একই মায়ের পেটে দুই ভাইয়ের মতো, তুমি তাদের মধ্যে সকল মনোমালিন্য ঘুচায় দাও। আরো বলেছেন, হে আল্লাহ, আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেব গত 18 মাস অনেক কষ্ট করেছেন। তিনি অনেক কষ্ট করে দেশটা চালিয়েছেন, সরকার চালিয়েছেন। যে কারণসমূহের জন্য তিনি ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতার দায়ভার থেকে তুমি তাকে মুক্তি দাও। হে আল্লাহ, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে চান, তুমি তার এই রাষ্ট্রপতি হবার খায়েশটা পূরণ করে দাও। হে আল্লাহ, আমাদের বিরুদ্ধে ডক্টর ইউনূসের সরকারের সকল উপদেষ্টার বিরুদ্ধে অনেক 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 অভিযোগ উত্থাপিত হয়েছে। হে আল্লাহ, আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ দুদকে জমা পড়েছে, তুমি এই সব অভিযোগ থেকে আমাদের মুক্তি পাবার তৌফিক দান করো। আরো একটি খুব ইন্টারেস্টিং দাবি তারা আল্লাহর কাছে করেছে, প্রার্থনা করেছে, হে আল্লাহ, এই যে 24 সালের জুলাই আগস্টে যত পুলিশ হত্যা হয়েছে, সেই পুলিশ হত্যার বিভিন্ন তথ্য প্রমাণ সাবেক শেখ হাসিনা সরকারের কাছে জমা হয়েছে। তারা অনেক তথ্য প্রমাণ সংগ্রহ করেছে। হে আল্লাহ, সেই সব তথ্য প্রমাণের সাপেক্ষে যদি বিচার হয় কখনো, তাহলে আমরা অনেকেই ফেঁসে যাব। হে আল্লাহ, সেই সব তথ্য প্রমাণ যেন কখনো আলোর মুখ না দেখে। তো এরকম আরো কিছু মোনাজাত হয়েছে, তারা কেক কেটেছে। এখন এইসব উপদেষ্টাদের বিরুদ্ধে যে অনেক দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে, সেই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোমেন স্বয়ং সেই ইফতার পার্টিতে উপস্থিত ছিল। তাহলে এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা যাচ্ছে, যে কারণে মনে করা হচ্ছে যে দুদকের চেয়ারম্যানই তো তাদের লোক, তাহলে সেই লোক কেমনে বিচার করবে? তাহলে কি করণীয়? যে দুদকের এই চেয়ারম্যান ডক্টর মোমেনকে অবিলম্বে তার পদ থেকে সরাতে হবে। এই যে আমি মোনাজাতের কথাগুলো বললাম, আপনারা হয়তো ভাবছেন যে এটা পুরোটাই রসিকতা। পুরোটাই রসিকতা নয়, পুরোটাই সত্যি। এবং এই সমগ্র মোনাজাতের একটা ভিডিও আছে ডাস্টবিন শফিকের কাছে। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ভিডিওটা উদ্ধার করতে পারিনি, কিন্তু আমি বিশ্বাস করি ডাস্টবিন শফিকই বা তার কোনো ঘনিষ্ঠ একটা সূত্র একদিন না একদিন এই মোনাজাতের ভিডিও তারা এটা রিলিজ করবেন। এদিকে গতকাল রবিবার ডক্টর ইউনূস 3:30টার দিকে তার সরকারি বাসভবন যমুনা ছেড়ে চলে গেছেন তার গুলশানের নিজস্ব বাসভবনে।
অনেকেই ধারণা করেছিলেন যে ডক্টর ইউনূস সহসা এই প্রধান উপদেষ্টার পদ ছাড়বেন না, এবং তিনি অনেকভাবে চেষ্টা করেছেন যাতে দীর্ঘদিন প্রধান উপদেষ্টার পদে থাকতে পারেন, কিন্তু বিএনপির সাথে তিনি পেরে ওঠেনি। বিএনপি তার সব অযৌক্তিক দাবি দেওয়া মেনে নির্বাচনে গিয়ে ক্ষমতা পেয়ে চোখ উল্টাইছে। চোখ পুরা উল্টায়নি, মানে অ্যাটলিস্ট ইউনূস হ্যাড টু গো। এখন ডক্টর ইউনূস 3:30টায় চলে গেছে। 3টার সময় তারেক রহমানের পক্ষ থেকে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল তার সাথে দেখা করে। সেই প্রতিনিধি দলে ছিলেন সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারেক, মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার এবং তারেক রহমানের বিশেষ সহকারী ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম। তো সভাপতি এত হাই প্রোফাইল একটা প্রতিনিধি দল কেন ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন, এবং এটা নিয়ে যারা এই খবরটা জানেন, এটা মেইন মিডিয়া আমার চোখে পড়েনি, তারা কিন্তু এটা নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন, এবং অনেকেরই ধারণা যে বোধহয় এই তারেক রহমানের প্রতিনিধি দল ডক্টর ইউনূসের কাছে গিয়েছেন তাকে ভবিষ্যতে রাষ্ট্রপতি হবার কোনো প্রস্তাব দিতে বা এই সংক্রান্ত কোনো আলোচনা করতে। কিন্তু আমি খোঁজ নিয়ে জেনেছি যে না, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হবার কোনো প্রস্তাব দেওয়া হয়নি, বরং সম্প্রতি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ টুপ্পু তিনি যে দৈনিক কালের কণ্ঠে 2 পর্বে প্রচারিত একটি সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেছেন, এই প্রতিনিধি দল আসলে গিয়েছিল সেই অভিযোগের বিষয়ে আলোচনা করতে, এবং সেই অভিযোগ সমূহ সত্যি কিনা, সেই অভিযোগের বিষয়ে ডক্টর ইউনূসের মতামত কি, সেগুলো জানতে গিয়েছিলেন। কারণ আমার সূত্র আমাকে নিশ্চিত করেছে যে ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হবার প্রশ্নই ওঠে না, এবং ডক্টর ইউনূস যেন রাষ্ট্রপতি না হতে পারে তার একটা বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুর এই সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। নইলে হঠাৎ করে যে রাষ্ট্রপতি 18 মাস একদম মুখে কুলু পেটেছিলেন, তালা লাগিয়েছিলেন, তিনি হঠাৎ করে এত সোচ্চার হলেন কেন? এটাও একটা বৃহত্তর রাজনীতির অংশ। একটা ছোট্ট খবর দিয়ে আপনারা জানেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সম্প্রতি দিল্লি সফর করেছেন। সেই দিল্লি থেকে তিনি জেদ্দা গিয়েছিলেন, বেসিক্যালি জেদ্দায় গিয়েছিলেন। জেদ্দায় তার উদ্দেশ্য ছিল OIC, যে ইসলামিক কান্ট্রিজগুলো আছে তাদের সদস্যদের তিনি ইফতার এবং সেহরিতে দাওয়াত করবেন, কিন্তু শেষ মুহূর্তে তড়িঘড়ি করে তিনি এই ইফতার এবং সেহরি বাতিল করেছেন এবং তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। এর কারণ হলো আমেরিকা এবং ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে, এবং ইরান এই মধ্যপ্রাচ্যে আমেরিকান যে ঘাঁটি রয়েছে 5টি দেশে পাল্টা আক্রমণ করেছে। তো এই অবস্থায় ডক্টর খলিল ফিরে এসেছে। ডক্টর খলিল আপনারা জানেন যে জাতিসংঘের একটি পদের জন্য বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করছে, প্যালেস্টাইনও প্রতিদ্বন্দ্বিতা করবার কথা ছিল, কিন্তু প্যালেস্টাইন বাংলাদেশের সমর্থনে সরে গেছে। কিন্তু এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সাইপ্রাসের সাথে, এবং সাইপ্রাসকে ভারত সহ অনেক দেশ সমর্থন করছে। এখন দেখা যাক ডক্টর খলিল এবং বাংলাদেশ সেই পদে বিজয়ী হতে পারেন কিনা। প্রিয় বন্ধুরা, এটি মার্চ মাস, অগ্নিঝরা মার্চ। এই মাসেই আমাদের 71 সালের স্বাধীনতা ঘোষণা হয়েছিল। এই অগ্নিঝরা মার্চের শুভেচ্ছা। এতক্ষণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতক্ষণ হট নিউজ 24 এর পর্দায় চোখ রাখার জন্য আপনাকে ধন্যবাদ।